আমাদের জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। যখনই কোনো পণ্য বা সেবা আমরা কিনছি তার খুচরা দামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এই কর। মূল্য সংযোজন কর আপাতত 15%। সাধারণ নিয়ম, খুচরা গ্রাহকের কাছ থেকে এই ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেবেন বিক্রেতা। কিন্তু বাংলাদেশে এই প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছ? ভ্যাটের হার কেন সবার জন্য এক? অনিয়মের সাথে বারবার কেন জড়িয়ে পড়ছে ভ্যাট কর্মকর্তাদের নাম? এমন নানা প্রশ্নের উত্তর আমরা খুঁজবো যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়নে। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন, এবং যখন এই আলোচনা চলছে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন যারা, তাদেরকে শুরুতেই আমি পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান পাশে আছেন মোহাম্মদ লুৎফর রহমান, মহাপরিচালক, মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা। এবং তার ঠিক পাশেই আছেন কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পূর্ব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আমি যেটা মোহাম্মদ লুৎফর রহমান আপনার কাছ থেকে শুরু করতে চাই, আমরা ভ্যাট আদায়ে নানা ধরনের কনসেপ্টের সাথে বিভিন্ন সময় পরিচিত হয়েছি। আমরা ভ্যাটের ধারণা যখন 90s-এর দিকে আসলো, আমরা ভ্যাট আদায় করব কিভাবে, ভ্যাট মানুষ কিভাবে দিবে, সেটা ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে আদায় হবে, এবং সেটার শেষ সংযোজন বোধহয় যে ডিজিটালি ভ্যাট আদায় করা এবং ইএফডি মেশিন চালু করার একটি উদ্যোগ। আমি এখন পর্যন্ত আপনাদের এক্সপিরিয়েন্স জানতে চাই। নিশ্চয়ই খুব মিশ্র এক্সপিরিয়েন্স, কনসিডারিং দ্য ফ্যাক্ট ভ্যাট আদায় করাটা এতটা সহজ না, সবাই দিতেও চায় না। কি বলবেন? হ্যাঁ, আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। যে বিশেষ করে এই সময়ের জন্য তো আমাদের খুবই যে উপযোগী প্রশ্ন, কারণ আমরা ভ্যাট ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করেছি 1991 সালে। 1991 সাল থেকে আমরা যদি এখন হিসাব করি তাহলে সেটা 30 বছরের বেশি হয়ে গেছে, তাই না? প্রায় 34 ইয়ার্স। তো এরপরেও মাঝখানে এর এই যে ভ্যাট যে একটা কনজিউমারের ট্যাক্স, একটা ভোক্তার কর, সেই ভোক্তার কর, সেই জিনিসটা আমরা এখন পর্যন্ত যে সব ভোক্তাকে বোঝাতে পেরেছি কি না সেটা নিয়ে তো আপনাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক, আমাদের নিজেদের মনে সেটা প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমরা এখন, আপনি যদি বলেন যে এই ভ্যাট আদায়ের অভিজ্ঞতাটাকে আমরা কীভাবে দেখছি, সেটা বলতে গেলে যে এই 34 বছরে আসলে এটা মিশ্রই বলা যায়। মিশ্র বলা যায়। আমি প্রথমে পজিটিভ দিকটা বলি। পজিটিভ দিকটা হচ্ছে যে এই 34 বছরে আমাদের ভ্যাট কিন্তু যে আমাদের অভ্যন্তরীণ রাজস্বের যে অন্যতম প্রধান উৎসে বলবো না, আমি বলবো যে সবচেয়ে বড় উৎসই এখন হচ্ছে ভ্যাট। তো সেটা কিন্তু একটা খুব বড় একটা সাকসেস, যে আমাদের গত অর্থ বছরের যে রেভিনিউ আদায় হয়েছে বা এই অর্থ বছরের যে রেভিনিউ টার্গেট, সেখানে যদি ভ্যাটের শেয়ার দেখি, শুধু ডোমেস্টিক সোর্স থেকে ভ্যাটের শেয়ারই প্রায় 37%-এর মতো। আর যদি ইম্পোর্টের যে ভ্যাটের শেয়ার ধরি, সেটা ধরলে সেটা 55-56% হয়ে যাবে। তো এটা একটা বড় সাফল্যই বলা যায়। আর যেটা বললেন যে আদায়ের বিষয়টা, যেহেতু এটা একটা কনজিউমার ট্যাক্স, এটা আসলে সবার সম্পৃক্ততা প্রয়োজন। যে আমাদের, আপনি যে সারা বাংলাদেশে আমাদের এখন যে আমরা ভ্যাট রেজিস্টার্ড ইউনিটি যদি ধরি, সেটা 5 লাখের উপরে, যে সম্ভবত 5,40,000 বা টার্ন ওভার ট্যাক্সের ধরলে 42,000 মতো। তো এই 5,42,000 আমাদের যা জনবল বা যাই বলেন, যে সেভাবে আগে যেভাবে ম্যান টু ম্যান একটা প্রতিষ্ঠান যে একজন মানুষ মনিটর করা, সেরকম কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টে তো আর এখন থাকার কোনোই উপায় নাই। তো কাজে এটার মূল এইটা কি, যে একটা হচ্ছে যে ভোক্তাদের সচেতনতা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ একটা, আর একটা হচ্ছে যে সেটাকে আমাদের এই মনিটরিংয়ের কাজটা আমরা কত যে শর্টে করতে পারি, অটোমেশন। তো এই দুইটা জায়গায় আমাদের কিছুটা আমরা বলবো যে আমরা পিছিয়ে আছি বা কিছুটা ঘাটতি আছে, সেটা কিছুটা সময় লাগবে। জনাব জিয়াউদ্দিন, আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো কর ফাঁকি ধরার বেশ আপনার মনশিয়ানা আছে, এটা আমরা বিভিন্ন সময় আগে দেখেছি, আপনি যখন এর আগের বিভাগে ছিলেন। আপনার কাছ থেকে জানতে চাই, ব্যবসায়ীরা সঠিকভাবে ভ্যাটটি দিচ্ছে কিনা, তারা ঠিকমতো কাউন্ট করছে কিনা, বা এক্স্যাক্টলি গ্রাহকও সেই ভ্যাটটা দেওয়ার পরে সেটা সঠিকভাবে আসলে হিসাব হচ্ছে কিনা, এটা আসলে আপনারা কিভাবে ধরেন? এবং এটা যদি ফাঁকির প্রবণতা থেকেই যায়, এখন তো ডিজিটালি হচ্ছে না, এখন সেই প্রক্রিয়াটিকে আরও সহজ হলো? আমরা আগে দেখেছিলাম যে অ্যাপ আছে, আমরা রিসিপ্ট দেখে হয়তো যে বিক্রেতা, সে হয়তো বলছে তার রিসিপ্টটা যাচাই করার সুযোগ ছিল। আবার এখনও দোকানে গেলে এরকম প্রশ্ন শুনতে চাওয়া যায় যে স্যার আপনি কি বিল ভ্যাট সহ দিবেন নাকি ভ্যাট ছাড়া দিবেন? আপনাদের অভিজ্ঞতা কি? ধন্যবাদ। এই প্রশ্ন অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে ভ্যাট হচ্ছে একটি অ্যাকাউন্টিং এবং অডিট বেসড একটা সেলফ এনফোর্সমেন্ট ব্যবস্থা বলা হয়। যিনি ব্যবসায়ী বা যিনি কিনা ভ্যাটের করদাতা, তিনি সমস্ত বই খাতা মেনটেন করছেন এবং বছরের শেষে বা মাসের শেষে তার একটা অ্যাকাউন্টসে যতটুকু টাকা ভ্যাটের আসে সেটা তিনি জমা দিচ্ছেন। এভাবে তিনি সবসময় ভ্যাটটা মেনটেন করেন। এখন আমরা যখন কর ফাঁকি রোধকল্পে যখন কাজ করি, এখন সবাই তো আসলে খারাপ না, এর মধ্যে ভালো কোম্পানি, ভালো করদাতা রয়েছেন, আবার যারা কিনা ফাঁকি
যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি কীরকম, তাদের বিরুদ্ধে আপনার নিরীক্ষা হচ্ছে, অডিট হচ্ছে, তারপরে তাদের তদন্ত হচ্ছে, বা কমপ্লায়েন্স ইস্যু আছে, তারা 6.3 চালান বা ইনভয়েসিং করলো কিনা, 9.1 তার অর্থাৎ মূসক রিটার্ন যেটা বলে রিটার্নের ঠিকঠাক মতো তার ট্রানজ্যাকশনগুলো সে দিয়েছে কিনা, 6.1 6.2 মানে হচ্ছে ক্রয় বিক্রয় বইতে সব কিছু আছে কিনা, এই কমপ্লায়েন্স বা বুকস অ্যাকাউন্টস রেকর্ডস যেগুলো এগুলো আমরা চেক করি। চেক করলে অটোমেটিক্যালি সেখান থেকে কিন্তু ধরা পড়ে যেটা হচ্ছে কিনা। এখন এর সাথে স্যার যেটা বললেন, এর সাথে অটোমেশনের একটা বড় একটা প্রশ্ন এখন এসে যাচ্ছে, সেটা হলো যে এত রোবাস্ট আপনার ব্যবসায়িক যে ভলিউম অফ কাগজপত্র বা রেকর্ডস এগুলো ম্যানুয়ালি চেক করা আসলে প্রায় অসম্ভব, যে কারণে আমরা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা ইনভয়েসিংয়ের কথা চিন্তা করছি। এটা জাতীয় রাজস্ব বোর্ড এটা নিয়ে কাজ করছে, আমার ধারণা এটা হয়ে যাবে। যে সমস্ত দেশ ভ্যাটে অনেক ভালো করেছে, লাইক টার্কি, অস্ট্রেলিয়া বা আরও কয়েকটা দেশে, অনেক দেশই আছে, 20-30 দেশ খুব ভালো করেছে, তাদের মতো করে আমরা ইনভয়েসিংয়ের মাধ্যমে, এবং এখন দেখবেন যে আমরা MIS রিপোর্টে কিন্তু তাদের সমস্ত ইম্পোর্ট ডেটা পেয়ে যাই। আমরা যে একেবারেই আপনার তথ্য প্রযুক্তিগত জায়গায় অনেক পিছিয়ে আছি তা না, আমরা কিন্তু অনেক এগিয়েছিও বটে। তারপরও ইনভয়েসিংটা আমার মনে হয় ভ্যাটে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আসবে, যেটা নিয়ে NBR কাজ চলছে। যখন আমাদের এত বেশি আপনাদের ম্যানুয়ালি সব কিছু ইন্টারভেনশন করতে হবে না, আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে কোথায় কতটুকু বিক্রি হয়েছে, কতটুকু আপনার কে পারচেস করতেছে এবং এর সাথে কারা কারা জড়িত, সহজে আমরা কিন্তু ওই ফাঁকিটা ধরতে পারবো, এবং ব্যবসায়ীরাও এখানে আর অনেক বেশি সহজে তারা ব্যবসা করতে পারবে, এবং মানে মোটামুটি পুরো সিস্টেমকে একটা সুন্দর একটা নেটের মধ্যে নিয়ে আসা সহজ হবে। একটা বিষয়, এই প্রশ্নটা আপনার কাছে আমি করতে চাই, সেটা হচ্ছে যে ধরুন এরকম একটা আলোচনা আছে যে ভ্যাট যখন আদায়ের প্রশ্ন আসে, সেটা হচ্ছে শহর অঞ্চলে NBR এর যে কার্যক্রম বা পরিধি, সেটা প্রান্তিক অঞ্চলে গেলে খুব একটা চোখে পড়ে না, সেখানে আরও কিছু জনবলের সংকট থাকতে পারে, বা আদায়ে আরও স্বচ্ছ বা আরও বেশি কি বলবো আরো বেশি অ্যাক্টিভ হওয়ার সুযোগ রয়েছে NBR এর। আসলেই কি তাই? আপনারা কি আসলে শহরে বেশি অ্যাক্টিভ? আপনার প্রশ্নের উত্তর আসলে দুইভাবে দিতে হবে আমাকে। সেটা হচ্ছে যে ভ্যাটের যে মৌলিক নীতি এবং ভ্যাট যে কারণে আসলে প্রবর্তন করা হয়েছে, সেটা কিন্তু মানে বেসিক্যালি বড় বড় কারখানা এবং বড় সিটিতে যারা বসবাস করে, একটু যারা ধনী, সেই গ্রুপটাকে টার্গেট করে কিন্তু ভ্যাটের আবর্তনটা হয়। আসলে প্রান্তিক জনগণের যেখানে চাষাবাদ হয় বা অন্যান্য ছোটোখাটো দোকান ব্যবসা, এগুলো কিন্তু ভ্যাটের আওতায় কিন্তু নাই। সো আমরা আমাদের এই যতটুকু লোকবল আছে, ডেফিনেটলি এখানে শর্টেজ আছে, আমরা এই লোকবল নিয়ে চেষ্টা করি যে যেখানে বড় কারখানা রয়েছে, বড় কনস্ট্রাকশন ফার্ম রয়েছে, বড় আপনার অ্যাকোমোডেশন বা বড় বাস সার্ভিস বা ট্রেন সার্ভিস, যেখানে প্লেন ওঠানামা করে, এয়ারপোর্ট ভিত্তিক যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে আমরা আসলে ফোকাসটা দেই। তার মানে হচ্ছে আসলে প্রান্তিক জায়গায় ভ্যাটের তেমন কোনো কাজ আসলে থাকে না, যে কারণে আমাদের যাওয়া হয় কম। বাট তারপরেও বাংলাদেশে এখন কিন্তু আপনার অনেক ছোটোখাটো জেলা, উপজেলাতেও কিন্তু ব্যবসায়িক কার্যক্রম ছড়িয়ে পড়েছে। আগে যেরকম শুধু ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ভিত্তিক কারখানাগুলো ছিল বা ইয়েগুলো ছিল, বিজনেস হাবগুলো ছিল, এখন কিন্তু আর সেরকম না। আমার কাছে মনে হয় যে আমরা কাজ করছি যেমন নরসিংদী, মুন্সিগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, সিলেট অঞ্চলে বা চিটাগাংয়ের বৃহত্তর কুমিল্লা অঞ্চলে, ইভেন রাজশাহী অঞ্চলে অনেক জায়গায় কিন্তু এখন শিল্পায়ন ছড়িয়ে পড়েছে। সো ওই শিল্পায়নের গুরুত্ব বুঝে আমাদের লোকরা আসলে কাজ করে। জনাব লুৎফর রহমান, আপনার কাছে আসতে চাই। এই প্রশ্নের আমার ধারণা আপনি খুব অনেকবার শুনেছেন, কিন্তু আমি প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে ভ্যাটের হার আসলে কি হওয়া উচিত? ভ্যাটের হার কি আসলেই সবার জন্য 15% হওয়া উচিত, নাকি এটা আসলে যার যেমন আয় সেই অনুযায়ী এটি নির্ধারণ করে দেওয়া উচিত? আমরা দেখলাম এর আগে একবার স্ল্যাব করা হয়েছিল, আবার সেটি থেকে ফিরে জেনারেলাইজ করা হলো। অনেকে বলে এটা 10% হওয়া উচিত, 15% অনেক বেশি। আপনারা কি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে প্রশ্নটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ভ্যাটের হার কি একটা হবে নাকি একাধিক হবে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যদি এক হয় মানে তাহলে সেটা কত হবে। তো সেটা প্রথম এইটা আসি যে একাধিক মানে এক মানে যে কেন না, যে এটা আমরা আসলে আমরা যে প্রথমেই যে এবং ভ্যাটের যে বেসিক যেটা সেখানে বলাই আছে যে আমাদের যে ভ্যাটের হার একটাই, বাংলাদেশের ভ্যাটের হার আমরা বলি এখন পর্যন্ত একটাই বলছি, 15%। আমরা কিছু কিছু ক্ষেত্রে ট্রাঙ্কেটেড কিছু বেস দেখি, কিছু কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে 10%, 7.5%, 5% এরকম আছে। কিন্তু সেটা কিন্তু যে কি, সেটা আমরা মূল রেটটা 15% ধরেই আমরা ওই কনসেপ্টে যাই। কেন এটাকে আমাদের ট্রাঙ্কেটেড করতে হয়েছে? আপনি মনে করেন যে একটা নির্মাণ সংস্থা কি করে? সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকরণ কিনে
সে একটা কনস্ট্রাকশন করে। তো সেই কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে সে তার যেটা আমাদের ভ্যাটের যে বেসিকটা ছিল, যে সে তার উপকরণের উপরে যে ট্যাক্সটা দিয়ে আসবে সেটা সে রিবেট নিবে, আর সেটা সে আউটপুট ট্যাক্সের। তো কাজেই তার যদি আউটপুট ট্যাক্স যদি হয় 15 টাকা আর সে যদি রিবেট দিয়ে আসে 8 টাকা, তাহলে তার আউটপুট ট্যাক্স 7 টাকা হওয়া উচিত নেট ট্যাক্স। কিন্তু একটা নির্মাণ সংস্থার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আপনার পক্ষে আসলে এটা সম্ভব না, এটা চিন্তা করা সম্ভব না যে সে ওই তার প্রত্যেকটা পারচেজের হিসাব রাখবে এবং সেইভাবে সে রিবেটটার হিসাব নিতে পারবে। তো এই সমস্ত প্র্যাকটিক্যাল সিচুয়েশন চিন্তা করেই কিন্তু আমাদেরকে যে এই মানে কিছু কিছু ক্ষেত্রে এই ট্রাঙ্কেটেড বেস এগুলো করতে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন তো ট্রাঙ্কেটেড বেস করলাম, তো সেটা যে কিছু কিছু সুবিধার জন্য করা হয়েছে। আর যদি একটা রেট থাকতো 15%, কেন 10% হবে না বা 20? আমি মনে করি বাংলাদেশে যে ভ্যাটের যে রেটটা 15% আদর্শ রেট, সেটা অনেকটাই যৌক্তিক। কারণ পৃথিবীতে অনেক রেট আছে যে এই মানে 15%, আমাদের প্রতিবেশী দেশগুলোতেই, আমাদের পাকিস্তানের সেখানে আছে 18%, ভারতেও কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে যেটা আছে সেটা 28% পর্যন্ত আছে। ইউরোপের কোনো কোনো দেশে 20%, 21%, 22%, সুইডেন, এই সমস্ত দেশে। তো কাজেই আমার মনে হয় না যে 15% ভ্যাটটা আমরা যে যদি এক হার ধরি বা আইডিয়াল রেট 15% ধরি, এটা খুব বেশি। আপনার কাছে কি মনে হয় না যে আমরা যখন ভ্যাট আদায় করছি সেখানে আসলে যখন আমি কোনো পণ্য বা সেবা কিনতে যাচ্ছি, সব ধরনের মানুষই তো যাচ্ছে। যেমন একটা আলোচনা খুব হয়, এটা আমি একদম দেখি এবং আমি নিজেও এটার ভুক্তভোগী বলতে পারেন, সেটা হচ্ছে ধরুন সুপার শপে আমি কেনাকাটা করতে গিয়েছি, সেখানে গেলে আমার এক্সট্রা হয়তো 5% ভ্যাট গুনতে হচ্ছে। আমি অলরেডি যেটা রিটেল প্রাইসের জন্য দিলাম তারপরেও এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেটা নিয়ে গ্রাহকদের ভিতরে বা করদাতাদের ভিতরে কিন্তু অসন্তোষ রয়েছে। এগুলো সমাধান জরুরি না? আসলে যে একটু আগে মানে যেটা বলছিলাম, যে এই যে আমাদের সব কিছু অ্যাডজাস্ট করতে গিয়ে যে আপনি যে যদি বলেন যে সুপার শপে কেন আপনাকে আবার অতিরিক্ত ভ্যাট দিতে হচ্ছে, এটা আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে। তো ভ্যাটের আপনার যে আমরা 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 যে মানে বেসিক যে প্রিন্সিপালটা যেটা ছিল, যে সেটা হচ্ছে যে সমস্ত ট্রানজাকশনের যতগুলো পর্যায়ে থাকবে, প্রত্যেকটা পর্যায়ে আপনার ভ্যাট হবে এবং এক পর্যায়ে তার আগের পর্যায়ের ভ্যাটটা সেটা রিবেট নেওয়া হবে। তো এখন দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে সুপার শপে যে পণ্যটা আসছে, সেই পণ্যটা কিন্তু যে সে যখন ফ্যাক্টরি থেকে বের হচ্ছে তখন সে ভ্যাটটা দিয়ে আসছে, তাই না? তো ভ্যাটটা দিয়ে আসার পরে যখন সুপার শপে আসছে, আপনি ডেফিনেটলি এখানে একটা ভ্যালু এডিশনের ব্যাপার আছে। ভ্যালু এডিশন অবশ্যই আছে, কারণ আপনি সুপার শপে আপনার এই কেনাকাটাটাকে কমফোর্টেবল করার জন্য তারা যা যা করা দরকার সব তার পিছনে তাদের ভালো ব্যয় আছে এবং ভালো সংযোজন আছে। আমরা যেটা বলি মূল্য সংযোজন, যে উপকরণের পরেও তারপরে যে সংযোজনটা, তো সেই সংযোজনে হিসাব করলে দেখা যায় যে যদি সুপার শপে 15% ভ্যাট আউটপুট ভ্যাট থাকতো আর এখানে ইনপুট সে রিবেটটা নিত, তাহলে আবার ওই নেট হিসাব করলে কিন্তু ওই 4-5% একটা দাঁড়ায়। তো সেই হিসাবেই আর সুপার শপে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার কেন লাখ 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 পণ্য অনেক ক্ষেত্রে এমন হয়, তাই না? তো এই সমস্ত পণ্য ওদের ক্ষেত্রে আগে যেটা বললাম যে রিবেটের হিসাব রাখাটা খুবই জটিল দেখে, সেই কারণেই তাদের ক্ষেত্রেও যে একটা করে দেওয়া হয়েছে, যে একটা ট্রাঙ্কেটেড একটা বেস করে দেওয়া হয়েছে, যে যার বেসিসে আপনি 5% সুপার শপে ট্যাক্স দিচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে যে এই প্রশ্ন সবার মনে আসতে পারে যে কিন্তু আসলে কিন্তু একটা ভ্যাটের উপরে ডাবল ভ্যাট কিন্তু আসলে হচ্ছে না। যে ভ্যাটের যে নর্মাল নিয়ম যে প্রত্যেকটা ট্রানজাকশনে প্রত্যেকটা স্তরে ভ্যাট হবে, যে এবং সেটা রিবেটটা বাদ গিয়ে নেটটা আপনাকে পে করতে হবে। কিন্তু যেহেতু এখানে রিবেট নেওয়ার সুযোগ নেই, সেই কারণে এখানে ট্রাঙ্কেটেড বেস করে দেওয়া হয়েছে। আমরা আরও কিছু প্রশ্ন নেব, আমরা একটি বিরতি নিব, তারপরে আমরা ভ্যাট ফাঁকি নিয়ে আপনাদের কার্যক্রম কিভাবে চলছে সেটি প্রতিরোধে সেটি নিয়ে আমরা আপনাদের অবস্থান জানবো। দর্শক, এটি বিরতির পর ওপিনিয়নে খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন কর কর্মকর্তা যারা ভ্যাট বিষয়ে পারদর্শী এবং বাংলাদেশের উন্নয়নে ভ্যাট কতটা ভূমিকা রাখছে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। জনাব লুৎফর রহমান, আপনার কাছে এই পর্যায়ে আমি আবারও আসতে চাই। একটি বিষয় সেটি হচ্ছে যে ভ্যাট নিয়ে যখন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলি, তারা তো এক ধরনের যে রেয়াত পান বা রিফান্ড পান, এটি নিয়ে তারা বলেন যে এই রিফান্ড পাওয়ার প্রক্রিয়াটা খুব কঠিন, এজন্য তারা আসলে ভ্যাট দিতে এক ধরনের যে অনীহার কথা আমরা সবসময় বলি, এটি তারা সবসময় বলে যে এজন্য আমাদের ভ্যাট দিতে ইচ্ছা করে না। এই রিফান্ড পাওয়ার প্রক্রিয়াটাকে একটু সহজ করা যায় না? আচ্ছা, আমি মানে প্রথমে আপনাকে এটার জন্য ধন্যবাদ। মানে আমার মনে হয় যে রিফান্ডের ক্ষেত্রগুলো কি সেটা যদি আপনি একটু জানেন বা আমরা জানি,
তাহলে মানে সুবিধা হয়। রিফান্ডের ক্ষেত্রে হচ্ছে যে যদি আমি কেউ ভুল করে তার যেটা পেয়েবল ছিল ট্যাক্স তার চেয়ে বেশি যদি সে পে করে, তাহলে সেই টাকাটা সে রিফান্ড পেতে মানে তাকে সে রিফান্ড পেতে পারে। এই একটা ক্ষেত্র আছে। আরেকটা হচ্ছে যে আমাদের সরকার কিছু ক্ষেত্রে আগাম কর অ্যাডভান্স ট্যাক্সের বিধান রেখেছে। সেই আগাম করের ক্ষেত্রগুলোতে আগাম কর তাদেরকে সেটা আমদানি পর্যায়ে দিয়ে আসতে হয়, পরবর্তীতে তারা এটা রিফান্ড পান। কিন্তু এই ক্ষেত্রগুলো কিন্তু লিমিটেড, মানে এই আগাম কর কিন্তু যে সবাইকে দিতে হয় না, বা যে ক্ষেত্রে দিতে হয়, যেমন ক্ষেত্র আছে যে ধরেন মানে মানে যে কিছু ইন্ডাস্ট্রিয়াল এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এক্সামশন দেওয়া আছে, আগাম কর লাগবে না। কিছু ক্ষেত্রে আগাম কর দিয়ে আসতে হয়, সেটা তাদেরকে রিফান্ড নিতে হয়। তো এই রিফান্ড নেওয়াটা যে আর আমি জানি না যে এটাকে কেন ভ্যাট দেওয়ার প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে। কারণ আমি প্রথমে বললাম যে রিফান্ডের ক্ষেত্রটা আমি যুক্ত করে দিই যে তাদেরকে এত ধরনের দপ্তরের সাথে ডিল করতে হয়, এটা তারা মনে করে যে ভ্যাটের রিফান্ডের হিসাব মিলাতে আসলে দেরি হয়। হ্যাঁ, আরেকটা আসছি। আর ভ্যাটের রিফান্ডটা এখন যে প্রসেস আছে তাতে হচ্ছে যে আপনার যদি রিফান্ড থাকে তাহলে আপনি নিজেই আপনার যেটা আগে কি জিয়াউদ্দিন বলছিলেন যে ভ্যাট তো নিজেরই হচ্ছে মানে সেলফ ডিক্লেয়ারিং। হ্যাঁ, মানে আপনি প্রত্যেক মাসে একটা করে দাখিলপত্র দিবেন, আপনি নিজেই অ্যাসেসমেন্ট করবেন, নিজে অ্যাসেসমেন্ট করে আপনার আউটপুট ট্যাক্স কত হবে, ইনপুট ট্যাক্স কত ছিল, রিবেট কত ছিল, নেট ভ্যাট কত হচ্ছে। সেখানে যদি আপনার রিফান্ড থাকে, সেই রিফান্ড আপনি সেখানে অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে। তো সেই সমস্ত কাজ করার পরে তারপরে যদি কেউ না পারে, যে তার দেখা যাচ্ছে যে তার শুধু রিফান্ডই জমে যাচ্ছে, তার আর ভ্যাট দেওয়ার মতো অবস্থা নাই, কিন্তু তার রিফান্ড জমে যাচ্ছে, সেরকম ক্ষেত্রে 6 মাস গেলে তারপরে সে এরকম অবস্থা 6 মাস চললে সে তখন রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এটা কিন্তু রিফান্ড কিন্তু প্রতিদিন সবাই যাবে রিফান্ড চাইতে এরকম কিন্তু না। তো কাজেই এই রিফান্ডটাকে প্রতিবন্ধকতা হিসেবে দেখার কোনো কারণ নাই। আর আরেকটা যেটা বললাম যে আপনার যে অটোমেটেড সিস্টেমে এখন তো যে দাখিলপত্র দিতেও দাখিলপত্র একজন ট্যাক্স পেয়ার নিজের প্রতিষ্ঠান থেকে নিজের মানে যে কম্পিউটার সিস্টেম থেকে অনলাইনে সাবমিট করতে পারেন। কাজেই এখানে রিফান্ডের জন্য তার আসার প্রয়োজন নাই। তারপরেও যেটা হচ্ছে যে রিফান্ড সিস্টেমটা যে এই যে অবশিষ্ট যেটুকু আছে সেটুকুর কথা বলছিলাম, যে সেটার জন্য আমাদের অফিসে আসতে হতো, আমাদের অফিসে তাকে কিছু কাগজপত্র দিতে হতো। কিন্তু এখন আমাদের ভ্যাট অনলাইনে যে আমাদের যে অটোমেশনের যে মডিউল, যে যতগুলো যে 14টা মডিউল ছিল তার মধ্যে রিফান্ড মডিউল একটা মডিউল আছে, সেই মডিউলটাও অ্যাক্টিভেট করা হচ্ছে। তো এটা হয়ে গেলে তখন এই যেটুকু কথা আছে এটুকু আর থাকবে না। জিয়াউদ্দিন, একটা বিষয় ব্যবসায়ীরা বলেন, আমি এখন একটু ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদেরকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে তারা বলেন যে তারা আসলে তাদের ভ্যাটের রেট কি, কোন প্রোডাক্টের জন্য কত ভ্যাট, এটা নিয়ে তারা এক ধরনের বিভ্রান্তির ভিতরে থাকেন, তারা বুঝে উঠতে পারে না, বিশেষ করে যারা আমদানি রপ্তানি মানে প্রক্রিয়ার সাথে জড়িত। তাদের জন্য আপনার সাজেশন কি? তাদের এই বিভ্রান্তি কিভাবে দূর করা যায়, বা তাদেরকে আসলে শুরু থেকে এটা জেনে আসা উচিত কিনা ব্যবসায়? আসলে ভ্যাট ব্যবস্থা বাংলাদেশে তো ব্রডার আকারে চালু হয়েছে 1991 সালে, পরবর্তী 2012 এবং 2019 সালে নতুন আইনটা চালু হয়েছে। ইনফ্যাক্ট আমরা এনবিআর কিন্তু অনেক আগে থেকে একটা কনসালটেটিভ ম্যানেজমেন্ট বা কনসালটেটিভ যে কোনো রিফর্মসের ক্ষেত্রে এনবিআর অনেক ব্যবসায়ীদের সাথে মানে সিরিজ অফ টাইম কিন্তু বসে কথা বলে, তাদের থেকে ইনপুটস নেয় এবং সেগুলোর উপরে কাজ করে তারপরে একটা আইন সেট করা হয় বা একটা সিস্টেম দাঁড়া করানো হয়। সো আমার কাছে মনে হয় যে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য স্টেক হোল্ডার্স অ্যান্ড বিজনেসম্যান, আমার মনে হয় এটা বলার সুযোগ নেই যে আমার কত পার্সেন্ট হবে সেটা বুঝবো না। কারণ কি, আমরা এই দেখেন সামনে ভ্যাট দিবসের প্রাককালে আমরা বসে আছি, আমরা সারা বছরই কিন্তু হিউজ ক্যাম্পেইন করি, আমরা সেবা ডেস্কের মাধ্যমে আমরা করি, বিভিন্ন সেবা দিয়ে থাকি, আমরা বুকলেট বের করি, তারপরে প্রতি বছর বাজেটের সময় আমরা অনলাইন এখন এনবিআরে যদি ওয়েবসাইট ঢোকা হয় তাহলে কিন্তু সবগুলো এছাড়াও সব কিছুই কিন্তু সবার একেবারে মোবাইলের মধ্যে চলে যাচ্ছে। সো আসলে এইটা বলার কিন্তু আর সুযোগ নাই। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারাও একটু নিজেরা মানে মোটিভেটেড এবং প্রোঅ্যাক্টিভ হয়ে যদি একটু নিজেরা এগুলো একটু সার্চ করেন বা আমাদের অফিসে আসেন বা আমাদের সহযোগিতা নেন, তাহলে আপনারাও কোনো ধরনের সমস্যায় পড়বেন। আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের ব্যবসা বা আপনাদের ব্যবসার ধরনটা হারটা কি হবে। সো আমার মনে হয় দুই পক্ষেরই সহযোগিতা এখানে প্রয়োজন এবং এনবিআর ডেফিনেটলি আমরা সবাই সহযোগিতা প্রদানের জন্য আমরা তৈরি আছি। ছোট্ট একটা প্রশ্ন এখানে জুড়ে দিতে চাই। ছোট ব্যবসায়ীরা, বিশেষ করে এসএমই উদ্যোক্তারা তারা যেটা বলেন, বা যারা নতুন মাত্র ব্যবসা শুরু করেন, তারা বলেন যে তাদের ক্ষেত্রে ভ্যাটের হারটা নিয়ে বা ভ্যাট ছাড় দেওয়ার ক্ষেত্রে আরেকটু উদ্যোগ নেওয়া যায় কিনা? আপনি কি তাই মনে করেন এটি করা উচিত না? না, অলরেডি তো একটা থ্রেশহোল্ড আছে, একটা থ্রেশহোল্ড রয়েছে যে 50 লাখ টাকা পর্যন্ত ভ্যাট দেওয়ার দরকার নাই। তারপরে এসএমই উদ্যোক্তা যারা কিনা আমাদের ওমেন এন্টারপ্রেনার, তাদের ব্যবসায়িক স্থাপনার উপরে ভাড়ার উপরেও এক্সামশন অলরেডি দেওয়া আছে।
প্লাস একই সাথে কুটির শিল্প সহ অনেক শিল্প কিন্তু এখন ভ্যাটের বাইরে। আমি ওই কথাটা একটু আগে আপনার এই প্রশ্ন উত্তরে বলছিলাম যে আমরা যদি আইনটাকে এবং সিস্টেমটাকে যদি ভালো করে একটু দেখি, তাহলে দেখা যাবে কিন্তু সরকার অলরেডি বিভিন্ন প্রাইমারি প্রোডাক্টের উপরে বা তফসিলের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু এক্সেপশন দিয়ে রেখেছে অলরেডি। সো এখন বর্তমান অবস্থায় কিন্তু নতুন করে আমরা জাতীয় রাজস্ব বোর্ড দেশের কথা চিন্তা করে অনেক বড় বড় খাতেও, যেমন ভোজ্য তেলের উপরে, চিনির উপরেও কিন্তু এক্সেপশন দিচ্ছে। সো এসএমই তো ডেফিনেটলি এটা এক্সেপশনের মধ্যে অলরেডি আছে, এমন এর উপরে যে এমন কোনো ভ্যাটের খরচ হচ্ছে তা কিন্তু না। সো আমরা যদি সচেতনভাবে কাজ করি এবং সচেতনভাবে ব্যবসাগুলো গুছিয়ে নেই, ভ্যাট অফিসের সাথে যোগাযোগ করি, বা এনবিআর এর আইন কানুনগুলো যদি একটু ভালোভাবে যদি দেখি, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এবার আমি যে প্রশ্নটা করবো এটার উত্তর আমি আপনাদের দুজনের কাছ থেকে নিব। লুৎফর রহমান, আপনার কাছে শুরুতে আসতে চাই। এই যে ভ্যাট ফাঁকির এত ঘটনা এখন চোখে পড়ছে, আমরা এক ধরনের দেশে পালাবদল দেখেছি, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাট ফাঁকির অনেক ঘটনা আমাদের সামনে আসছে। আমার প্রশ্ন সরাসরি, এতদিন কি এগুলো ধরার সুযোগ ছিল না? আমার মনে হয় যে এটা বললে একটু আমাদের উপরে করা হবে, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের যে কি জাতীয় রাজস্ব বোর্ড সবসময় দেশের জন্য কাজ করে গেছে। এবং আমি তো এখানে যে আমি বলবো যে আমাদের যে এনবিআর এর যে উইংগুলো আছে, যারা ওয়াচডগ যারা আছে, তারা সবসময় সক্রিয় ছিল, এই সময় সক্রিয় আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো তার এই হিসাবে বলতে পারি যে সেটা আমাদের যে মূল্য সংযোজন কর মানে নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তর যেমন আছে, তেমনি প্রত্যেকটা কমিশনার তারা নিজেরাও অডিট করে থাকে। তারাও এরকম আমরা বলি যে নিবারক তৎপরতা, অর্থাৎ যে এরকম তৎপরতা চালিয়ে থাকে এবং সবার ক্ষেত্রেই বড় বড় ডিটেকশন কিন্তু আছে। কিন্তু আমরা সবসময় এটা আসলে আমরা প্রচার করি না বিভিন্ন কারণে, যে কিন্তু আপনি যদি তথ্য নেন দেখবেন যে সেটা কিন্তু ভালো। আর এখন যেটা হচ্ছে যে এখন মানে যে ডেফিনেটলি যে নতুন ইয়েতে যে একদমই প্রভাব মুক্ত, যে আমাদের এখানে যে কোনো রকম প্রভাব ছিল এটা আমি মানে যে আসলে মানে যে বলা ঠিক হবে না। কারণ যে আমার মনে হয় যে আমরা রাজস্ব বিভাগ, সরকারের রাজস্ব বিভাগ সবসময় স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করেছে এবং এখন আরও যে এই ইয়েতে যে যেহেতু কোনো রাজনৈতিক কোনো নাই, সেক্ষেত্রে এই জিনিসটা প্রচারণাটাও আমরা ভালো পাচ্ছি। সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে ডিটেকশনগুলো, যে আমাদের গত 3 মাসের ডিটেকশন বা 4 মাসের ডিটেকশন, সেটা ডেফিনেটলি একটা ভালো আছে। এই যে তদন্ত আপনারা চালাচ্ছেন, সেটা আসলে যদি ভ্যাট ফাঁকি, বড় বড় ভ্যাট ফাঁকির কথা আমরা শুনতে পাচ্ছি, সেগুলো ক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে? দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো কর্মকর্তার নাম জড়িয়ে যায় তখন আপনারা কি ব্যবস্থা নেবেন? না, যে ডেফিনেটলি যে আপনার যে সমস্ত ক্ষেত্রে ভ্যাট ফাঁকি যে উদ্ঘাটিত হচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেরাই উদ্যোগী হয়ে তারা যে সেটা মেনে নিয়ে তারা যত দ্রুত সম্ভব পরিশোধ করে দেন। এবং পরিশোধ করে দিলে সেক্ষেত্রে যে তাদের যে ধরেন যে অপরাধের ক্ষেত্রে আপনি দেখেন যে কোনো বিচারের ক্ষেত্রেই অপরাধী যখন অপরাধ স্বীকার করে নেয় তখন কিন্তু বিচারের মানে যে দণ্ড একরকম হয়, যখন মেনে নেয় না তখন দণ্ড আরেক রকম হয়। তো এই ক্ষেত্রে যে ক্ষেত্রে তারা মেনে নেন, যে তারপরে সেটা আমাদের আইনের মধ্যেও আছে যে কোন ক্ষেত্রে দণ্ড আরোপ করা যায় না কোনো ক্ষেত্রে। আর যদি তারা মেনে না নেন, সেটাকে আবার বিতর্কে যে আমরা একটা সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্তের বিপরীতে তাদের যে আদালতে যাওয়ার অধিকার, সেটা তাদের এটা মানে যে মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। তো কাজেই তারা সেই অধিকার তাদের আছে। তারা যে যদি মনে করেন যে না এটাকে আরও প্রলম্বিত করবেন পরিশোধটা, সেটা তারা চাইলে। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সরকারের যে এই মামলা নিষ্পত্তির জন্য যারা কাজ করে থাকেন, সরকারের যে আইন বিভাগের যারা যে আমাদের তরফে আছেন, অ্যাটর্নি জেনারেলের দপ্তর বা অন্যান্য দপ্তর, সেই সমস্ত দপ্তরের সাথে আমরা যোগাযোগ রেখে এগুলো নিষ্পত্তির চেষ্টা করি যত দ্রুত সম্ভব। তো এই কর্মকর্তাদের ব্যাপারটা যেটা এটা কিন্তু আপনি যদি গত কিছুদিনের আপনি আমাদের এনবিআর রেকর্ড দেখবেন যে কাউকে কিন্তু স্পেয়ার করা হয় না। যদি রিপোর্টেড হয় যে কারো কোনো ল্যাপস ছিল, যে কেউ এই ক্ষেত্রে উনি আইনানুগভাবে কাজটা করেন নাই, তা আমি এরকম উদাহরণ আপনি চাইলে আপনাকে সেটা আঙুল মানে যে দেখিয়ে দিতে পারবো
যে সেটা কিন্তু আমি ওই যে যেটা বললাম যে আমাদের সাফল্যগুলো যেমন আমরা খুব বেশি প্রচার করি না, তেমনিভাবে এই জিনিসটাও যে খুব বেশি প্রচারণায় আসে না, কিন্তু এটা জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে নিয়মিতই যে এই ধরনের কার্যক্রম যে যাদের যে কাজ যে দায়িত্বে অবহেলা বা দায়িত্বে গাফিলতি আছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। জনাব জিয়াউদ্দিন, আমরা এই মুহূর্তে ভ্যাট ফাঁকি ধরার জন্য আমাদের যে প্রচলিত নিয়ম রয়েছে সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা? এক, আবার আমরা যেটি যে অনেক ক্ষেত্রে মামলা হয়ে যায় তখন আদালতে সেটি নিষ্পত্তি হতে অনেক সময় লাগে, সেটিও একটি দীর্ঘসূত্রিতার ভিতরে পড়ে যায়, সেটি সমাধানে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আসলে ভ্যাট ফাঁকির জন্য যে মেজার্সগুলো এখন আছে এটা আসলে যথেষ্ট। আমি শুধুমাত্র অনুষ্ঠানের শুরু থেকে বলেছিলাম যে আসলে এখন একটু পুরো বিষয়টাকে যদি আমরা ডিজিটালাইজ করতে পারি, যেরকম আমাদের আইভাস সিস্টেম আপনি জানবেন যে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম অলরেডি কাজ করছে, সেখানে ডেট ম্যানেজমেন্ট মডিউল এবং হচ্ছে কেস ম্যানেজমেন্ট মডিউল, দুটো মডিউল অলরেডি রান করছে এবং এটা যদি সাকসেসফুলি আমরা যদি ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আপনি বলেছেন যে সহজে ধরার ব্যাপারটা, এখন যেটা দাঁড়াচ্ছে মনে করেন যে ব্যবসায়ীরা তো তারা বুকস অ্যান্ড রেকর্ডস তারা মেনটেন করে। আপনি চাইলে এক দুটো উদাহরণও দিতে পারেন, নাম না বলে যদি আপনি চান। ঠিক আছে, এখন আমরা চেষ্টা করি যে আমাদের সবসময় আমাদের রেভিনিউ টার্গেট থাকে, টার্গেটে যেটা দেখা যাচ্ছে যে একটা বড় একটা কোম্পানি, একটা এক্স কোম্পানি, তাদের গত বছর ভ্যাট ছিল হয়তো 7-8 কোটি টাকা, এবছর তারা ভ্যাট কমিয়ে হয়তো 2-1 কোটি টাকা দিচ্ছে। তাহলে আমরা স্বভাবতই আমাদের মধ্যে কাজ করে যে তাহলে ভ্যাটের অ্যামাউন্টটা কমে গেল কেন? তখন আমরা চেষ্টা করি ওই বিজনেসের ধরনটা কেমন, আসলে বিজনেস কি কম হয়েছে নাকি অন্য কোনো ফাঁকি আছে, আমরা তখন ওইটাকে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে আমরা তখন একটা প্রিভেনশন করি এবং মাঝে মাঝে সেখান থেকে ডাটাটা কালেক্ট করি এবং তাদের বিজনেসে তাদের স্টক কী আছে না আছে, ওভারঅল তাদের ইম্পোর্ট ছিল কিনা বা বিক্রি তারা কিনা সাপ্রেস করতেছে কিনা, এই বিষয়গুলো যখন ক্রস ম্যাচিং করলে কিন্তু এটা ধরা পড়ে যায় যে আসলে তাদের ভ্যাট ফাঁকি আছে কিনা। তো এই পুরো কাজের ক্ষেত্রে একটু যেটা বলছিলাম যে আমাদের এই অনলাইন আপনার আমাদের যে ইলেকট্রনিক প্ল্যাটফর্মটা এটা যখন একটু শক্তিশালী হবে তখন আমাদের এই কাজগুলো করা আরও সহজ হবে। একই সাথে যারা কিনা অসাধু ব্যবসায়ী তারা ভ্যাট ফাঁকির ক্ষেত্রে তখন তারা ভয় পাবে, তখন তারা ভ্যাটটা ফাঁকি দিবে না, যে ইজিলি ধরা পড়ে যাবে। এখনও কিন্তু সুযোগটা নিচ্ছে যে ঠিক আছে আমি ফাঁকি দিয়ে বসে থাকি, দেখি 2-1 বছরের মধ্যে ধরা না পড়ে, ইভেন 2-1 বছরের মধ্যে আমি একটা বড় অঙ্ক ফাঁকি দিয়ে আমি হয়তো ব্যবসা গুটে চলে যাব। এই ধরনের কিন্তু অনেকের মধ্যে কাজ করে, আমি আমার অভিজ্ঞতা দেখেছি। আর যেগুলো আদালতে নিষ্পত্তির অপেক্ষা আছে সেগুলো আদালতে, এটা আরেকটা সুন্দর আপনার প্রশ্নের পার্ট, সেটা হচ্ছে যে এখন আমরা আরেকটা জায়গায় মনোনিবেশ করেছি। একটা পর্যায়ে তো আপনার এডিআর আপনার নাম শুনে থাকবেন, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, বিকল্প বিরোধ নিষ্পত্তি। আমরা কিন্তু বিভিন্ন কমিশনারেটে যদি গত 2-1 বছর দেখি, এক পর্যায়ে এটা হয়তো ডিরেক্ট ট্যাক্সেসে বা ইনকাম ট্যাক্সে খুব ভালো সাফল্য আসলো, ভ্যাটে আমরা কিন্তু এটাকে অত বেশি পপুলারাইজ করতে পারছিলাম না। কারণ হয় কি, যেটা আমার ব্যক্তিগত ধারণা যে ডিরেক্ট ট্যাক্সে যেটা হয়, মানুষের যখন ব্যক্তির উপরে কোনো দায়টা যখন পড়ে তখন সে চেষ্টা করে যে না আমি দায়টা রাখবো না, কোনোভাবে বের করে ফেলি। কিন্তু যখন লিমিটেড কোম্পানি বা যখন কোম্পানির দায়ের উপরে পড়ে তখন কোনো ব্যক্তি এসে দায় নিতে চায় না, তখন এটা তখন দীর্ঘসূত্রিতা হয়। তো বাট আমরা গত 2-1 বছরে অনেক সাফল্য পেয়েছি, অনেক কমিশনারেটেই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এডিআরে এখন কাজ করছে। আমরা যদি এডিআরের মাধ্যমে, আরেকটা হচ্ছে যে ট্যাক্স যখন ফাঁকি হয়, এটা অডিট যখন বা মামলা হওয়ার আগেই যদি সে টাকাটা জমা দিয়ে দেয়, আমরা অনেক সময় কিন্তু তাকে লেনিয়েন্ট দেখি, ঠিক আছে ফাইন, সে যেহেতু কোঅপারেট করছে আমাদেরকে, তার ব্যবসা, আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয় বা সরকার সবসময় একটা কথা আমাদেরকে বলে থাকেন যে তার ব্যবসাকে হ্যাম্পার না করে শুধুমাত্র ট্যাক্সটা আদায় করে তোমরা কীভাবে ব্যবসা চালাতে পারো সেই জিনিসটা দেখো, তাদেরকে এক্সট্রা পেনাল্টি আগেই করো না। সে যদি আমাদেরকে কোঅপারেট করে আমরা কিন্তু তাদেরকে এটা অনেক সময় করে থাকি আনঅফিসিয়ালি, কারণ আমাদের আলটিমেট উদ্দেশ্য তার ব্যবসা টিকে থাকুক, ভ্যাটটা আদায় করা। তাকে এক্সট্রা পেনাল্টি করে তাকে মামলা দীর্ঘসূত্রিতা করে এটা আমার আসলে কোনো লাভ নাই, দেশেরও কোনো লাভ নাই। কারণ আজকে যে টাকাটা আমি পেনাল্টি করে হয়তো 3 কোটি টাকা পাবো, সেটা যদি 10 বছর পরে আমি যখন মামলা রায় হবে এই 3 কোটি টাকা তখন ওই সময় হয়ে যাবে আপনার হয়তো 12 কোটি টাকা। তার মানে তখন টাইম ভ্যালু মানিতে আমরা পিছিয়ে যাচ্ছি, যে কারণে আমরাও চেষ্টা করি যে মামলা যাতে না হোক, কীভাবে ট্যাক্স পেয়াররা অ্যামিকেবলি সে টাকাটা জমা দিয়ে দিলে সেটা আমরা চেষ্টা করি। একটা ছোট্ট প্রশ্ন আমি করতে ভুলে গিয়েছিলাম, সেটি করব, তারপরে একটি বিরতি নিব। আপনাকে কি করি সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজিটাল ব্যবসার পরিধি বেড়েছে, সেটি হচ্ছে যে এসএমই বলি বা বড় বলি সবাই এখন ফেসবুকে অ্যাক্টিভ বা ওয়েবসাইটে অ্যাক্টিভ এবং তারা সেখানে ব্যবসা করছে। আমি অর্ডার করছি,
আমি সেই ভ্যাটটা দিচ্ছি কিনা আমি বুঝতে পারছি না গ্রাহক হিসেবে, আবার অনেক সময় আমি ভ্যাটটা দিচ্ছি বা তারা নিচ্ছে কিন্তু সেটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটি নিয়ে আমরা নিশ্চিত হতে পারি না। এই ডিজিটাল বা ফেসবুক ভিত্তিক বা সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে ব্যবসাগুলো রয়েছে এদের উপর কি আসলেই আপনারা নজরদারি করতে পারেন? হ্যাঁ, এটা ডেফিনেটলি ফেসবুকের যে ব্যবসাগুলো আমরা সবসময় দেখি, অনেক মানে গত বিশেষ করে কোভিড পরবর্তী সময় কিন্তু অনেকগুলো অ্যাপস বা বেশ কয়েকটি আপনার উইন্ডো, যারা আপনাদের সবারই যারা দর্শক আছে সবাই জানেন, এখানে কিন্তু আমাদের বিভিন্ন কমিশনার থেকে সেখানে তাদের নিবন্ধন নেওয়া আছে এবং তারা কিন্তু ট্যাক্স দিচ্ছেন, কিন্তু প্রত্যেকটি ট্রানজ্যাকশনে ট্যাক্স পাওয়া যাচ্ছে কি না আসলে সত্যি কথা বলতে গেলে কি এখানে আমাকে বলতেই হচ্ছে যে একটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে বিশ্বাস। সত্যিকার অর্থে যারা কিনা ট্যাক্স পেয়ার তারা যদি বিশ্বাসটা বা একটা জাতির কি বলবো যে নট এ ট্যাক্স পেয়ার অথবা ট্যাক্স অফিসার, এদেশের নাগরিক হিসাবে নাগরিক দায়িত্ব পালন করার যে একটা স্পিরিট সেটা যদি না নিয়ে যদি ট্যাক্সটা জমা না দেয় তাহলে কিন্তু সব জায়গায় প্রত্যেক ট্রানজ্যাকশনে কিন্তু কারো পক্ষেই পৃথিবীতে সম্ভব না যেটা এনশিওর করা যে ট্যাক্সটা সরকার পেলো কিনা। সো ভ্যাট দিবসের প্রাক্কালে আমি সবাইকে আহ্বান করব যে আপনারা নাগরিক দায়িত্ব হিসাবে দেশের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, এই সুখী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই যাতে সেই ট্যাক্সটা পৌঁছায় দেন এবং বিশ্বাস রেখে যাতে সবাই আমাদেরকে সহযোগিতা করেন সেটা আমি বলবো। আমরা আরেকটি বিরতি দিব, বিরতির পর ফিরে এসে আমরা একটু ভ্যাট আদায় নতুনত্ব কি আসে সেটি নিয়ে আমরা আপনাদের কাছ থেকে জানবো। দর্শক, ওপিনিয়নের এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন। আমাদের আলোচনা চলছে দেশের মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা নিয়ে। জনাব লুৎফর রহমান, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই ফিসক্যালের অর্থাৎ অর্থ বছর যখন শুরু হলো আমরা তখন থেকেই তো এক ধরনের রাজনৈতিক এবং ক্ষমতার পালাবদল দেখছিলাম। তো অর্থ বছরের এই মাসই বাদ দিলে আর 6 মাস আছে এই অর্থ বছর শেষ হওয়ার জন্য। তো যেহেতু প্রত্যেকবারই আপনাদের উপর রাজস্ব আদায়ের একটা বড় লক্ষ্য থাকে, সবাই ধরে নিচ্ছে যে এবার ভ্যাট কেন্দ্রিক আপনারা একটা বড় ড্রাইভ দেবেন, কারণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা অর্জন করতে হবে। সেটি আপনারা করবেন কিনা, নাকি এবার আপনারা যতটুকু আদায় হবে সেটি নিয়ে আপনারা খুশি থাকবেন, কারণ ইনফ্লেশনের কারণে মানুষের পারচেসিং ক্যাপাসিটি এবং পাওয়ার অনেক কমে গিয়েছে? ধন্যবাদ আপনাকে যে আপনার কথার সাথে অনেকখানি আমরা কারণ পরিস্থিতি আমাদের জন্য একটু মানে যে বেশ মানে ক্রিটিক্যালি বলা যায়, কারণ একই সাথে যেমন সরকারের যে কি রাজস্ব আদায়ের দিকটাও খেয়াল রাখতে হবে, তেমনি যে ইকোনমিক অ্যাক্টিভিটি যদি মানে যে চলমান না থাকে সেক্ষেত্রে যে আপনার সেখান থেকে কাঙ্ক্ষিত রাজস্ব পাওয়াটা কঠিন হয়। তো সেই কারণেই আমরা আসলে আমাদের নিজেদের যে এফিসিয়েন্সি আছে সেদিকেই আসলে আমরা মানে যে ফোকাস করার চেষ্টা করছি আমি বলবো। যে কারণ যে নতুন এই পলিটিক্যাল একটা মানে যে কিপট পরিবর্তনের পরে যে দেশের মানুষেরও একটা যে অনেক প্রত্যাশা কিছু কিছু ক্ষেত্রে থাকে, যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার যে অব্যাহতি, ট্যাক্স অব্যাহতি বা এই ধরনের প্রত্যাশা নিয়ে কেউ কেউ আসছে। তো সেগুলোও যেমন যে ক্ষেত্র বিশেষে আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। যে আপনি দেখলেন একটা কমোডিটির হয়তো দাম বেড়ে গেল, সেই কমোডিটিটার যে সেটা করার জন্য, সহজলভ্য করার জন্য দেখা যাচ্ছে যে সেটার আমদানি পর্যায়ে ভ্যাট যেটা ছিল সেটা মাফ করে দেওয়া হলো, তাই না? তো এরকম হতেই পারে। তো সেই সমস্ত সব কিছু মাথায় রেখেই এখন আমাদের সামনে একটাই পথ খোলা, সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সিটা বৃদ্ধি করা। তো সেই এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য আমরা হোল হার্টেডলি আসলে কাজ করছি। যে আমাদের যেটুকু যে আমাদের ক্ষমতার যে সীমিত যেটুকু যে লোকবল বা যাই বলি না কেন, যে সেটা নিয়ে যে আমরা এই অটোমেশনটার উপরে জোর দিচ্ছি, যে এটা যে কত তাড়াতাড়ি আমরা এটাকে যে ফুল ফ্লেজে রান করাতে পারি। আর এই আমাদের যে লুপহোলগুলো আছে সেগুলো আমরা বন্ধ করার জন্য যে আমরা যে চেষ্টা করে যাচ্ছি। আর সেই সাথে যে জনগণকে যে সচেতন করার জন্য, যে আমাদের জনসাধারণকে সচেতন করার জন্য যে আরও প্রচেষ্টা, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় গতকালকে বলেছেন যে দেশের মানুষ অন্যের জন্য জীবন দিয়ে দিতে পারে আর তারা সামান্য রেভিনিউ দিবে না। এটা তো মানে যে আসলে তা আমরাই বোধহয় ঠিক মতো মোটিভেট করতে পারি নাই। তো আমার মনে হয় যে এটা এই প্রশ্নটা আমাদের চিন্তার বিষয় আছে। তো আমরা সব দিক থেকেই চেষ্টা করছি, দেখা যাক বাকিটা। জনাব জিয়াউদ্দিন, একটি বিষয়, এই যে যিনি অটোমেশনের কথা বলছিলেন, আপনিও বলছিলেন অটোমেশনের কথা, এই অটোমেশনের আসলে কীরকম হবে সামনে, এই কীভাবে আপনারা আদায় করার জন্য আরও বেশি ডিজিটাল বা অটোমেটেড হচ্ছেন সেটি জানতে চাই। কনসিডারিং দ্য ফ্যাক্ট আমরা ইএফডি মেশিনের একটা উদ্যোগ দেখেছিলাম, সেটিও এখনও সব পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। সেটিই থাকবে নাকি আরও নতুন কিছু আসছে?
আমরা লক্ষ্য করে থাকবেন যে 90 দশকে বা পরবর্তী সময়ে ছিল ইসিআর, এর পরবর্তীতে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফডি। আসলে মোটামুটি একই জিনিস, একই ধরনের ধ্যান ধারণা থেকেই এটা শপিং মল বা অন্যান্য কিছু ডেজিগনেটেড দোকানগুলোতে এগুলো ছিল, স্পেশালি ঢাকা চিটাগাং বা বড় শহরগুলোতে এগুলো ছিল। তো এখন যেটা হচ্ছে যে ইএফডির ক্ষেত্রে মেশিন বসছে বা মেশিন সামনে বসানো হবে, সেটা নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। বাট দোকানিরা যারা কিনা মেশিনটা প্রপারলি ইউজ করবে, তারা ওইখান থেকে রিসিপ্টটা যে জেনারেট করবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা তাদের কাছ থেকে পুরোপুরি যে সাপোর্ট পাচ্ছি তা না। অনেক সময় তারা হয়তো এটা ইউজ করছে না, বা এটা তারা ইউজ করলে যেটা হয়, আপনার একটু আগের প্রশ্ন যে আপনার ভ্যাট ঠিকঠাক মতো সরকার পেলো কিনা, আপনি দিচ্ছেন কি সরকার পেলো কিনা, তার এটাই কিন্তু, এই মেশিনটাই কিন্তু তার সবচেয়ে বড় একটা টেস্টিমোনিয়াল। যে রিসিপ্টটা বের হওয়া মানে হচ্ছে তার সাথে সার্ভারের সংযোগ আছে, সেখানে ট্যাক্সটা শো করবে, তার মানে ওই ট্যাক্সটা ফাঁকি হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে সব ব্যবসায়ীকে কিন্তু এই পিওএস টার্মিনাল বলি বা ইএফডি বলি বা তার নিজস্ব সফটওয়্যার বলি, এটাকে ইউজ করতে হবে। ইউজ করে সেখান থেকে রিসিপ্টগুলো এক জায়গায় করে যে মান্থলি রিপোর্ট বের হয়, সেটা সার্ভারে পৌঁছানো বা সেটা সেই রিপোর্টের ভিত্তিতে রিটার্ন জমা দেওয়া, এই কাজটা কিন্তু ব্যবসায়ীদেরকে অবশ্যই করতে হবে। ব্যবসায়ীরা যখন অনলাইনে, আমাদের জন্য না হলে তাদের খুব টাফ হয়ে যাবে। জনাব জিয়াউদ্দিন, এমন অভিজ্ঞতা শুনতে পাওয়া যায় যে অনলাইনে যখন ভ্যাট প্রদান করতে যাচ্ছে, সেখানে ব্যবসায়ীদেরকে অনেক সময় অনেক অসাধু ভ্যাট কর্মকর্তারাও ডিসকারেজ করেন যে অনলাইনে যাতে তারা রিটার্নটা ওইভাবে বা ভ্যাটের ক্লিয়ারেন্সটা না করেন। সেটাও তো নিশ্চয়ই এক ধরনের সিস্টেমের গলদি ধরে। ডেফিনেটলি এ ব্যাপারে আমরা কঠোর ভূমিকার অবস্থান করেছি। যে আমরা যথেষ্ট বলা হয়েছে এবং চেয়ারম্যান মহোদয়ের কয়েকটা ভাষণেও আসছে, এবং আমরা কমিশন লেভেল থেকে সব জায়গায় পৌঁছে দিয়েছি এই বার্তাটা, যে কোথাও যেখানে কিনা ইলেকট্রনিক্যালি রিটার্ন সাবমিশন সম্ভব এবং দিচ্ছেন, সেখানে কোনো ধরনের হার্ড কপি আর প্রয়োজন হবে না। বিষয়টাকে আমরা এই অনেকটা স্লোগানের মতো যদি বলেন, বা এটাকে আমরা প্রমোট করছি, যে যাতে করে হার্ড কপি নিয়ে অন্য কোনো ধরনের কোনো ইলিসিট কোনো কাজে যাতে ট্যাক্স পেয়ার বা আমার কোনো কর্মকর্তা যাতে ইনভলভ হতে না পারেন, এই একটা ইস্যু। আরেকটা আপনার প্রশ্নের সেকেন্ড ইয়েটা ছিল যে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন ইন টার্মস অফ ডিজিটালাইজেশন, এটা কি হবে। তো সেখানে এখানে এনবিআর ই ইনভয়েসিং নিয়ে কাজ করছে। ইনভয়েসিং হলে যেটা হবে, আমাদের ব্রডার লেভেলে যারা কিনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা বড় সেবা প্রতিষ্ঠান যারা আছে, তাদের বাইং এবং সেলিং এবং টোটাল সাপ্লাই চেইনে যেখানে যেখানে বাই সেলটা হচ্ছে, ওই পিকচারটা এনবিআর সার্ভারে চলে আসবে, এবং সেক্ষেত্রে যেটা হবে আমাদের ট্যাক্স ফাঁকিটা কমে যাবে। আরেকটা বিষয় যেটা অন্যান্য দেশে করেছে, লাইক সিগারেট বা টোবাকো প্রোডাক্টস, এখানে হাই ডিউটি ট্যাক্স রয়েছে, ফার্মাসিউটিক্যালস বা অন্য কোনো খাদ্য সামগ্রী, কয়েকটা ইয়েরকে টার্গেট করে যদি যেটাকে বলি আমরা ট্র্যাকিং অ্যান্ড আপনার ট্রেসিং সিস্টেম, মানে একটা উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যত জায়গায় ওই জিনিসটা ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ভ্যালিডেশনটা হবে, এটা সামহাও এনবিআর সার্ভারে চলে যাবে এবং সেটা সেখানে দেখা সম্ভব হবে। আসলে এই ধরনের উন্নত সাপ্লাই চেইন বা যদি এই লিঙ্কেজ ইফেক্টটা যদি আমরা না সামনে পাই, এখন বাংলাদেশ কিন্তু ইটস এ বেশি রোবাস্ট ইকোনমি অ্যান্ড রোবাস্ট কান্ট্রি, 17-18 কোটি লোকের দেশ, ঢাকায় 2-3 কোটি লোক থাকে, তার মানে ব্যবসায়িক যে বেজ, এটা কিন্তু অনেক বেড়েছে। সো আমরা আলটিমেটলি ইলেকট্রনিক্যালি ইয়ে করা ছাড়া আগামী 2-4 বছর পরে এটা রিয়েলি আনম্যানেজেবল হয়ে যাবে, অভিজ্ঞতা তাই বলে। নিঃসন্দেহে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব লুৎফর রহমান আপনার কাছে আসতে চাই, শেষ প্রশ্নই করতে চাই। সেটি হচ্ছে যে প্রেক্ষাপট তো ওয়ার্ল্ড অনেক বেশি এগিয়ে যাচ্ছে, সেটির গতির সাথে ধরে রেখে, বিশেষ করে এখন তো ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আমরা দেখি যে আমাদের রাজস্ব ব্যবস্থাপনা করেন অনেক বিদেশি বিনিয়োগকারী এসে আবার তিনি দ্বিতীয়বার ভাবেন যে এই রাজস্ব ব্যবস্থাপনায় তিনি আসলে আসতে চান কিনা। সেটি নিয়ে কি সমাধান করা যেতে পারে, এবং দ্বিতীয়ত হচ্ছে ভ্যাট আইনে আসলে সংস্কার করা দরকার কিনা। আপনার প্রথম প্রশ্নটা যদি আমি বলি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকার সেটা উৎসাহিত করার জন্য অনেক রকম ব্যবস্থা করছে। একটা যেমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে যেমন সরকার অনেক ক্ষেত্রে কিছু সুবিধা দিয়ে রেখেছে, একইভাবে তেমনি পদ্ধতিগতভাবে সংস্কারের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। যেমন আপনি এর মধ্যে শুনে থাকবেন যে একটা সিঙ্গেল উইন্ডো, যে আমরা আগে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বলতাম বা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, যেখানে যে একজন বিনিয়োগকারী তিনি এসে যে আগে যেখানে যে 17টা-18টা সরকারি দপ্তর বা সংস্থার কাছ থেকে তাকে বিভিন্ন রকম কাগজ সার্টিফিকেট জোগাড় করতে হতো, তো এখন উনি ওই একটা পয়েন্ট থেকেই তিনি এইগুলো সংগ্রহ করতে পারবেন। তো এটা ওনার জন্য একটা বড় একটা রিলিফ হবে। আর ট্যাক্সের সুবিধার কথা তো আমি বললামই।
আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল ভ্যাট আইন নিয়ে। ভ্যাট আইন নিয়ে, যে ভ্যাট আইনের সংস্কার প্রয়োজন আছে কিনা। তা আপনি এর মধ্যেই আমরা আপনাকে বলেছি বা আপনিও জেনেছেন যে দর্শকরাও জানেন যে আমরা 91 সালে চালু করার পরে তারপরেই আমরা আবার 2012 সালে নতুন ভ্যাট আইন চালু করেছি। সেটা তো থমকে গেছিল হ্যাঁ, হঠাৎ করে। না, আর নতুন ভ্যাট আইন কিন্তু আসলে থমকে নাই। নতুন ভ্যাট আইন 2012 সালে আমরা সংসদে, মহান জাতীয় সংসদে পাশ করার পরেও আমরা কিন্তু এটা চালুর প্রস্তুতি নেওয়ার জন্য 6-7 বছর সময় নিয়েছি। তো 6-7 বছর সময় নিয়ে 19 সাল থেকে আমরা সেটা চালু করেছি। চালু করে আমরা এখন এই নতুন ভ্যাট আইনটাই কিন্তু এখন কার্যকর আছে, এবং আমি মনে করি যে এই নতুন ভ্যাট আইনটা যে সারা বিশ্বের যত ভ্যাট আইন আছে এবং মানে বেস্ট প্র্যাকটিস যেটা, সেটাকে বিবেচনায় নিয়েই এই নতুন আইনটা করা হয়েছে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে এক এক দেশের প্রেক্ষাপট তো এক এক রকম, যে অস্ট্রেলিয়ার প্রেক্ষাপট বা বাংলাদেশের প্রেক্ষাপট তো একরকম না। তো সেইটার জন্য আমাদের কিছু হিন্ড্রান্স বা কিছু বাধা বিপত্তি থাকবে। তো সেইগুলো আমরা যে পয়েন্ট টু পয়েন্ট আমরা যে এই করার মানে সলিউশন খোঁজার চেষ্টা করছি, এবং করে সেটাকে যে মানে যে দেখা যাক কিছুদিনের মধ্যে। এবং যে মূল সমস্যা যেটা, যে আমরা মূল পয়েন্ট, মূল ফোকাস যেটা কাজী জিয়াউদ্দিনও বলছিলেন, যে আমরা যে অটোমেশনের উপরে যে গুরুত্বটা, সেটা যদি ফুল ফ্লেজেড অটোমেশন করা যায়, প্রত্যেকটা ট্রানজ্যাকশন যদি অটোমেশনের আওতায় আনা যায়, ডেফিনেটলি এটা একটা বড় একটা এর মধ্যে চলে আসবে। আর আপনাকে ওই প্রশ্নটা আমি একটু একটা আপনার এবং আমার দর্শকদের ইয়ের জন্য দিচ্ছি, কনজামশনের জন্য। সেটা হচ্ছে যে আমাদের যে এখন অনলাইনে রিটার্ন, কিন্তু যারা রিটার্ন দিচ্ছেন, যে আমাদের যারা ভ্যাট রেজিস্টার যত ইউনিট আছে তার মধ্যে যারা রিটার্ন দিচ্ছেন তাদের 98%-এরও বেশি অনলাইনে রিটার্ন দিচ্ছেন। এবং মাত্র মানে যারা পেপার বেসড রিটার্ন দিচ্ছেন তার সংখ্যা 2%-এরও কম। তো আমার মনে হয় যে এটা একটা বড় আমাদের সাকসেস বলতে আমি মনে করি। নিঃসন্দেহে আমাদেরকে এই মুহূর্তে আয়োজন শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ লুৎফর রহমান এবং কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আপনারা আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ আমাদের বক্তব্য এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের এই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন।